দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকালে সুস্থ এবং সবল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি সকাল থেকে কী কাজ করলাম সেগুলো নিয়ে এলাম। সকাল বলতে আমি দুপুরের রান্নাটা সকালেই সারি, আর আমি বুদ্ধি খাটিয়ে একটু ভেবে চিনতে কাজ করলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। মানে হয়েছে এই কারণে আমি আজকে 3টা পেঁয়াজ দিয়ে রান্নাটা আসছি। হাঁসের মাংস, ইলিশ মাছ, 2 পদের রান্না। কিন্তু হাঁসের মাংসটা আমরা জানি অনেকে অনেক মশলা লাগে, এটা থেকে অনেক মশলা, মানে সব মশলা একটু বেশি বেশি দিতে হয়। গরুর মাংসর মতন হাঁসের মাংসের মশলাটা নেই, এটা কিন্তু 3টা পেঁয়াজ দিয়ে রান্না অসম্ভব। তারপর আমি কি করলাম, এখানে একটু যে বললাম না, একটু ভেবে চিন্তে কাজ করলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তখন কি করলাম, এখন বর্তমান পেঁয়াজের যে দাম, তারপরে 3টা পেঁয়াজ, শুকনো মরিচ, একটা টমেটো, এগুলো ব্লান্ডারে ফিটা তারপরে আমি আজকে সব 2 পদে রান্নাটা করি। এরকমভাবে আমি বেশিরভাগ এরকমভাবেই রান্না করি। দেখবেন তরকারিটা অনেক টেস্ট হয় এবং অনেক ঝোলটা কি অনেক ঘন হয়, আর পেঁয়াজটাও কম লাগে। তা একটু বুদ্ধি খাটিয়ে একটু ভেবে কাজ করলে আমাদের কাজটা কত এগিয়ে যায়। তখন আমি কি করলাম, আমি তখন বুঝতে পারিনি, আমি দেখি রান্না করে দেখি, এরকম হয়নি। মানে আমি নিজে নিজে ভাবতেছি। আর তখন আমার ঘরে পেঁয়াজও তেমন একটা ছিল না। তখন আমি এই বুদ্ধি মানে এই কাজটা মাথায় ভেবে এই কাজটা বের করলাম। তখন না দেখলাম কি মাশাআল্লাহ রান্নাটা না খুব সুন্দর হয়েছে। আর মাংস অল্প ছিল আমার হাঁসের মাংসটা। আর অল্প হলে কি এটার মধ্যে প্রচুর মশলা লাগে, জানি না, এটা আমি মনে করি এটার মধ্যে অনেক মশলা লাগে, যেটা আমরা গরু মাংসতে যেমন পেঁয়াজ, তারপরে আদা রসুন সব ধরনের মশলাটাকে আমরা একটু বেশি বেশি দিই, এটা ওই ধরনের মশলা লাগে। তারপরে না আমি রান্না করছি, দেখি কি এরা ঝোলটা এত ঘন হয়েছে, মানে আমার মনে হয় কি ভুনা তরকারিতে এভাবে পেঁয়াজ দিয়ে রান্না করে এভাবে খেয়ে খাইতে বেশি মজা হয়। আর একটু পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে না, একটু এটা ভেজে নিতে হয়। এখন থেকে আমি এভাবেই রান্না করি, কারণ আমার এভাবেই সহজ মনে হয়। আপনারা একদিন ট্রাই করতে পারেন এভাবে রান্না করে। আপনাদের সাথে তো অনেক বক বক করলাম, ভক ভক করলে গল্প করতে করতে মনে করেন আমাদের মেন কথাটা আমি ভুলে যাই। পুরনো একটা কথা আছে, এই কথাটা ভুলে যায়, আপুদের স্মরণ করে দিতে হয়। অনেক আপুরা বল এ করে কি লাইক দেন অথচ কমেন্ট করেছেন। প্লিজ আপুরা, ভাইয়ারা, আন্টিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর একটা লাইকের কারণে ম্যাজিকের মতন মানে আমাদের ভিডিওগুলো কাজ করে। প্লিজ একটা লাইক দিবেন, যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আপনার পরিবারের সাথে শেয়ার করবেন। আর তারপরে ভিডিওতে চলে যাই। তারপরে কি করলাম, ওখানে আমি ওগুলা রান্না করলাম। আর ইলিশ মাছটা অনেক মজা হয়েছিল, ওই যে বললাম না ঝোলটা অনেক ঘন হয়েছিল। তারপরে ঘন হওয়ার পর ওগুলা সব রান্না করার পরে এখন আদা রসুন কতগুলা ছিল, আদা রসুন ওগুলা কাইটে তার আগের দিন কাইটে রাখছিলাম, তারপরে ব্লান্ডার করে নিলাম। আর এখানে একটা টিপস বলি, জানি না এরা অনেকে পারেন, কিন্তু এখানে না অনেক সময় আমরা আদা রসুন থেকে প্রচুর পরিমাণ পানি দিয়ে ব্লান্ডার করে। আর এখন বর্তমানে আদা রসুনকে এমনি অনেক পানি, এই কারণে কী করি, একটা ওই যে আদা রসুনগুলো আমি ব্লান্ডার করার পর একটা ছাঁকনির ভিতরে ঢালছি। ঢালার পরে ওই যে পানিটা পড়বো, সেই পানিগুলো দিয়ে কেমন পরবর্তীতে আদা রসুনগুলোকে আমি ফিটবো। তাহলে আর আমার ওই মানে আদা রসুনে এক্সট্রা কোনো পানি লাগবে না। এভাবে যদি আমি আদা রসুনগুলো ফিটি না, তাহলে পরবর্তীতে আমার আদা রসুনগুলোকে অত পানি পানি হবে না, কারণ এখন আদা তো এমনি পানি পানি আর কেমন যেন হয়ে যায়। এই কারণে আমি প্রত্যেক সময় না এভাবেই করি। এভাবে আগে আমি করতাম না, কিন্তু আমার আপু না মামি বলছিল, আমার সঠিক মনে নেই, এভাবে না তুমি আদা রসুনটা ব্লান্ডার করো। আর ওভাবে করলে কি আদা রসুনটা কেমন হয়ে যায়। এই কারণে আমি যতটুকু আমার ডিপে রাখবা রেখে, আর পরবর্তীটা কী করছি, আমি লবণ তারপরে তেল এগুলো ভালোভাবে মিক্স করে মানে আমি নর্মালে রেখে দিয়েছি যতটুকু আমার মানে করবো। আর আমি এভাবে আদা রসুন রাখি, মানে 1 সপ্তাহ খাওয়ার পর আবার আমি বের করি, এভাবে করি। ওভাবে রাখলে কি পরবর্তীতে আদা রসুনটা ঘন
গন্ধ হয় না, এমনি ওটি নর্মাল ফ্রিজে রাখলে গন্ধ হয় না। এভাবে না প্রত্যেকটা সময় আদা রসুনগুলো ব্লান্ডার করি। আগে বুঝতাম না, আগে ওই যে পানি দিয়ে খেলা ব্লান্ডার করতাম না, কেমন যেন হয়ে যেত। তারপরে আর দেখেন আমরা যদি একটু ভেবে কাজ করি আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। মানে আমাদের একটু বুদ্ধির কারণে। এই যে এখানে কি অনেক সময় কি আমি সুপার শপে গেছিলাম, আমার মেয়ের স্কুলের সামনে সুপার শপ। তখন স্বপ্নতে মানে একটা মানে আমি ৩ কিলো গুঁড়ো সাবান আছে, ওখানে ১ কিলো আমি ফ্রি দিছি। তখন আমি এটা বললাম কি আমি অনেক সময় এখান থেকে অনেক কিছু আনি। সবসময় তার দেখা সম্ভব না। আজকে কিছু হালকা পাতলা এনেছি, ওটা আপনাদের সামনে আমি দেখালাম। এই যে নুডলস ২ প্যাকেটের সাথে ১ প্যাকেট ফ্রি। তারপরে সাবান আনছি গোসলের ৩ টার সাথে ১ টা ফ্রি। এভাবে মানে মানে একটা সাবানের দাম ৳৭০ মানে একটা সাবান আমার ওটা ফ্রি। আর ও যে বললাম না, ওই যে ৩ কেজির সাথে আমার ১ কেজি মানে ১ কেজি না ৳১০০ মানে ছাড় পেয়েছি আমি ওই সাবানটার মধ্যে। তারপরে এগুলা সবকিছু আনলাম। আর এভাবে না আমি একটু ভেবে চিন্তে কাজ করলে না আমাদের অনেক এগিয়ে যেতে পারবো। সবসময় তো এরকম এই যে যেহেতু আমাদের গুঁড়ো সাবানটা লাগে, তাহলে যেহেতু আমি এখান থেকে যদি কিছু টাকা সেভ করতে পারি তাহলে এনে কি লাভ করব? আমার পরবর্তীতেও তো এটা আনতে হবে। এটা তো আর আমি মানে আইনা এটা রেখে দিতেছি। এটা তো আমার কাজ করতে হবে। এই গোসলের সাবান এটা কিন্তু আমাদের লাগে। এটা কিন্তু আমাদের লাগে। এই কারণে আমি একসাথে বেশি কইরা এনে রাখলাম। তখন আমার কাছে মানে ৳১,০০০ ছিল। মানে মেয়ের স্কুলে গেছি তো ৳১,০০০ ছিল। এগুলি তো আমি প্রত্যেকটা সময় না এভাবে না আমি এনে নিয়ে রেখে দিই। যখন পাই আর আমি তো সুপার শপে ঢুকলি মানে মেয়ের স্কুলের সামনে তো যখনই ঢুকি এটাই আমি ভাবি নিয়ে আসি। আর সবসময় তো দেখা সম্ভব না। অনেক সময় আবার অনেকে বলবেন কি সুপার শপে দামটা বেশি নেয়। হ্যাঁ, দামটা ভ্যাটটা রাখা ওরা। ভ্যাটটা রাখার পরও অনেক সময় এরকম করে। আবার কিছু, কিছু জিনিসে দেখবেন কি ভ্যাট নাই। ব্যাট থাকে না। এরকম। তারপরে প্রত্যেকটা জিনিস আর আমি যেটা দেখি যে আমার বাহিরে আমি আবার কি করি বাহিরে অনেক সময় ট্রাই করি। আমি দেখে আসলাম, দেখে আসার পরে তখন আমি বাহিরে অনেক মুদির দোকানে ট্রাই করি, "ভাইয়া এটা কত?" তখন আমি এই সাবানটা আমি ট্রাই করছি এখানে দোকান থেকে না, ওখানে আমি কম পাইতাছি। তাহলে সমস্যা কি? ৳১০০ আমার এখানে এ হলো বাঁচাইতে পারলাম। তারপর আমি প্রত্যেকটা সাবানে ওই সাবানের থেকে ৳৭০ এখানে থেকে ৳১০০ তাই ৳১৭০ এমনি হল। আবার ২ টা মানে ৩ টা নুডলসের সাথে ১ টা নুডলস ফ্রি। হ্যাঁ, এখানে হলো ৬ প্যাকেট, ৬ প্যাকেটের সাথে এখানে আছে ৯ প্যাকেট। এভাবে আমি আনছি। এই আইনে সবকিছু গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখবার জানি না আপনারা অনেকে বলবেন, আমার এই যে আমি কে যেন একটা কথা বললাম তখন বলবেন কিপটামি কেন? এটা একটা কিপটামি না। এটা একটু ভেবে চিন্তে কাজ করলে আমাদের মানে আমাদের জন্য অনেকটা আমি এগিয়ে যেতে পারবো। সবসময় না তো। আল্লাহ পাকে তো বলেন, "আমার রিজিক যতটুকু আছে আমার ততটুকু খেতে হবে।" আমার রিজিকের অনুযায়ী আমার খেতে হবে না? আমার মানে আমি যদি বেশি খাই করি তাহলে আমার পরবর্তীতে আমি কি খাবো? সবার কিন্তু আল্লাহ পাকে একটা রিজিক তার সীমাবদ্ধ আছে।